শুধু গান নয়, গানের গল্প, সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন, প্রতিদিন একদিন প্রতিদিন। আর তো ওই ক্লাসিক আমার মন মতো উনি কোম্পানির সঙ্গে চিঠি দিয়ে আমার জন্য, কিন্তু বাদ থাকলে আমি কলকাতায় সে কোথায় থাকবো? গান কি এমনি হয় মা? গান তো আমার একটা জায়গা লাগবে, আমি রেয়াজ করতে পারবো, গান পরীক্ষা তবলা কার বাড়িতে জায়গা নেই। আচ্ছা, তারও আগে কলকাতা পর্বের আগে যদি আমরা আরেকটু পিছিয়ে যাই, যেখানে যে রাজপরিবারের সঙ্গে যুক্ত আচ্ছা। আপনারা এবং আপনার বাবা বিশেষ করে তিনি অধ্যক্ষ ছিলেন সেই রাজপরিবারের বোর্ডিংয়ে, বোর্ডিংয়ে, হ্যাঁ। আর সেই হোলি উৎসবের কথা। আচ্ছা, হোলি উৎসব, মহারাজ হোলি উৎসবটা আমরা যা শুনি ভীষণভাবে এটাকে আয়োজন করতেন, নিজে গান রচনা করতেন। জানো সেটা? মহারাজ নিজে বীর বিক্রম নিজে গান রচনা করতে, সুর দিতেন। আর আমার ওস্তাদকে এই কিশোরদেব বলে তুমি গান রচনা করো আর সুর দাও, আমার এখানে যারা আসেন সবাই সেই গান শুনবে, ইচ্ছে করলে তুমি তোমার স্টুডেন্টদের। কিন্তু এটা উনি রাজি হলেন না, অনেক কারণ। ওখানে রাজবাড়িতে গেলে কখন ফিরবো, কখন, এটা একটা অসুবিধা, মেয়েদের অনেকেই যেত। যাই হোক, যে কোনো ভালো মন্দ মিশিয়ে হ্যাঁ, উনি এই যে ঘুরতেন গাড়ি দিয়ে শহর শহর ঘুরতেন গান করতে করতে, এটা দেখার মতো। আমরা সব রাস্তায় এসে দাঁড়িয়ে থাকতাম, কখন গাড়িটা যাবে, কয়টা গাড়ি যাবে। এটা অসাধারণ দৃশ্য, ঘটনা অসাধারণ, ভাবা যায় না। এই তো তারপর আগরতলায় এইটাও ছিল খুব ভালো জিনিস, কম্পিটিশান হতো। প্রত্যেক ছাত্রছাত্রীদের তাদের মাস্টারমশাইয়ের কাছে পাঠাতেন। এই যে মাস্টারমশাইয়ের কাছে পাঠাতে সব গুরুদের, যে তোমরা সিনিয়র জুনিয়র বেসে কম্পিটিশান হবে, সিনিয়র এক জুনিয়র এক। সবাই তো খুব আগ্রহ, পরীক্ষা আরও কম্পিটিশান। আর আমি জুনিয়র, একটু বয়স কম, জুনিয়র। কিন্তু সৌভাগ্যবশত আমার সব সাবজেক্টে আমি ফার্স্ট হলাম, কাজে আমি তো সিলেক্টেড। এখন সিলেকশান হওয়ার পর মহারাজ বলেছেন আমি যারা ফার্স্ট হয় তাদের গান শুনব। সাংঘাতিক ব্যাপার। আমাদের মাস্টারমশাই একেবারে ব্যস্ত হয়ে গেলেন, সব একেবারে যে এরকম সিনিয়র জুনিয়র যারা হাইস্ট বক্স তাই গুরুদেব গান শুনবেন। আর আমাদের বাড়িতে এসে আমার বাবা আমাকে বলে এরকমভাবে গুরুদেব গান শুনবে, আরে মহারাজ গান শুনতে। বাবা তো খুব ভালো কথা, নিয়ে যাবে। ওরা গাড়িতে দিল, আমরা গেলাম রাজবাড়ির ভিতরে। আমি তো কোনদিন কল্পনাই করতে পারি না, রাজবাড়ি অন্দরমহলে যেখানে ওই সিংহাসন থাকতো, সোনার সিংহাসন, জানো? তোমার জানার কথা। সেই সিংহাসন এই যখন রাজা তো শেষ, তখন ওই সিংহাসন পান্নাতে বড় যে ইয়ে বড় রানী ছিলেন তার বাড়িতে চলে গেল। যাই হোক, আমরা তো একদম গিয়ে সবাই যার যার মাস্টারমশাইরা ছাত্রীদের নিয়ে এসে আমরা বসে আছি, কিন্তু রাজা তো আসেনি না। আর সব সাজ করছে, চিকের উপরে রানীরা বসতেন, রানীরা সবাই বসতেন, মহারাজের তো দেখা নাই। তারপর ইয়েতে সামনে এরকম সব নানান রকম সিরাপ, আমি ভাবছি বাবা এত কী লাগছে, কী খাবে, বুঝি নাই কিছু, তখন তো ছোট বুঝবো কি। তারপর তো গান আরম্ভ হলো, ইয়ে করো। আমার বেলায় আমার সঙ্গে তবলা বাজালেন শ্রেয়াংশু চৌধুরী। শ্রেয়াংশু চৌধুরী তো তবলিয়া না, কিন্তু আমি যেহেতু আমি ছোটো বলে উনি
মহারাজ খপ করে ধরেছেন। আমি গান গাইছি, শ্যাংশু তুমি কি লেগা বাংলার কথা বোঝো? তুমি কি লেগা, তুমি কেন তবলা বাজাচ্ছ? তখন তো ধর্মবতার এরকম, ও তো ছোটো, আমি এখনও বাইরে তবল চিজিয়ে নি। হ ঠিক আছে, এটা কার মাইয়া, মানে এই কার মেয়ে? তখন উনি বলছেন যতীন মোহন সেনগুপ্ত। ও যতীন বাবুর মায়া নি? বাবাকে তো খুব, মানে কি যতীন বাবুর মেয়ে? আচ্ছা গাও। বাবা গান শুনে কি খুশি। তারপর তো আবার গিয়ে গান শুনে খুশি হল না, মহারাজকে গিয়ে প্রণাম করতে হবে, মানে বাইরে বেরিয়ে পা ধরতে পারবো না, আর ধরা ঠিকও না আমার মতে। কতজনে কত রকম, আর এরকম মহারাজ বলে কথা। আচ্ছা, সেই সময়ের কোনো গান মনে আছে আপনার, এখন মনে পড়ে? মানে সেই সময় যে সর্বনাশটা করেছি কেন বলবো, কিন্তু এই গান আমি কিশোরীদের গান আমি চালু রেখেছিলাম। কলকাতা নাচতে না পড়ে কি ওনার খুব দুঃখ, আমাকে দিয়ে করতে পারছে না, কিন্তু ওনারও কোনো তো এখানে থাকার বন্দোবস্ত নেই। আর মেয়েরা তো যেখানে সেখানে থাকতে পারে না, কাজে বাড়ি থেকে আমার একটু কনজারভেটিভ একটু, যে না যেখানে সেখানে আমি মেয়ে দিতে পারবো না, কোথায় কোনো হসপিটালিকে যে না, আমিও কোনো করি না, হবে না হবে। এইটা যা বলেছো প্রচার, এইটা যে কেন জানি আমার মতো হয়নি, কিন্তু তার জন্য আমার কোনো সত্যি কথা কোনো দুঃখ হয়নি। গান তো থেমে থাকেনি তার জন্য। গান তো থেমে থাকে 100 বার, গান থেমে থাকেনি। আমি তো গান গেয়েই যাচ্ছি। ওই গান ওনার কাছে তো যাচ্ছি, এইটা আমার একটা, ওনার কাছে যাচ্ছি প্রায় 1.5 মাইল হেঁটে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা যে পলিটিক্যাল সাবার আর দাদা 47-এ রিলিজ হলো, তো উনি আমার এই দাদা রোদ বৃষ্টি ঝড় বিকালে যেতাম, ছাতা সব নিয়ে গিয়ে বসে থাকতেন আমার ক্লাসে। দাদার স্যাক্রিফাইস, আমাদের ভাই বোন সবাই। তারপর এটা তো আমি যখন 58-এ এখানে এলাম, তখন গানের তো একটা লোকজন লাগে, আমি তো চিনি না কলকাতার কোথাও, চবলিয়া কোথায় বাড়ি। তো আমার দাদা 58-এ করে, তখন বোধহয় জিইসিতে চাকরি করতেন, বাইরে গেলেন। কিন্তু দাদার তো সময় নেই, দাদার 8টায় গাড়ি আসতো, 8:30 9টায়। আমি এই গান গেয়েই যাচ্ছি, কিন্তু গেয়েই যাচ্ছি আর কোনো নেই, হবে যখন এরকম একটা। ইতিমধ্যে আমার কাজিন সিস্টার আমার দাদাকে বলে, শিব এইভাবে তো এরকম গান জানে, বসে থাকে তো ঠিক না। একটা ওই যে সিনিয়র ডিপ্লোমা ডান্স ড্রামা মিউজিক, সাংঘাতিক। কিন্তু তখন তো সঙ্গীত নাটক একাডেমি বলে সেটা, হ্যাঁ একাডেমি, সিনিয়র ডান্স ড্রামা মিউজিক, তারপর একাডেমি একটা, তারপর তো গ্র্যাজুয়েশন MA পরে। তারপরে আমার দাদা বললে ঠিক আছে, উনি আগে জোর দিলেন, অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, এক্ষুনি তুমি অ্যাপ্লাই করো। আমার দা ইন্টারভিউ দেবে, পেলে পাবে, নাই আমার সম্বন্ধে মামাটা বোন জানে গানে কী এরকম ভালো মন্দ সেটা যায় না, তখন বলছে পেলে পাবে, না বলে। আমার দাদা বলছে ঠিক আছে, অ্যাপ্লিকেশান দিল, আমাকে ইন্টারভিউতে ডাকলো। এই হচ্ছে আরেকটা বিপদ, সবাই তো রবীন্দ্রনাথের গান গাইছে, না আমি গিয়ে বসছি, বলে গাও একটা রবীন্দ্রসঙ্গীত করো তো। আমি পুরস্কারে বললাম, দিদি আমি রবীন্দ্রনাথের গান জানি না। হ্যাঁ, সে কি? যে কোনো কারণে হোক মাঝি, আমি ওই দূর থেকে এসেছি আগরতলা, বলে কী জানো? আমি বললাম আমার যার কাছে শিখতাম তারই রচনা। বলে নিশ্চয়ই গাও। গান শুনে খুব খুশি, ঠিক আছে। আর তারপর দেখি যে তখন তো অমিয়রঞ্জন আমাদের উনি আমার দিদি বলেন অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, তানসেন পাণ্ডে, রমেশ বন্দ্যোপাধ্যায়, চিত্ত রায়, পঞ্চানন ভট্টাচার্য, পরেশবাবু কীর্তনে, আর রবীন্দ্রনাথের গান মায়া সেন। আমি ভাবলাম এই তো
রবীন্দ্রনাথকে রবীন্দ্রসঙ্গীত পাবো, বাই সিলেকশন হয়ে গেল। গেলাম, তারপর মাঝি ক্লাস। আমি তো বাবাকে লিখে দিলাম, বাবা এবার রবীন্দ্রসঙ্গীত শিখতে পারবো।